আসসালামু আলাইকুম দর্শক। ইউকে এবং ইউরোপে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন অথবা ধারণকৃত অনুষ্ঠান দেখবেন, তাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। আপনাদের সাথে থাকবো আমরা দুজন। আমার সাথে আছেন কাউসার কুরাইশি ভাই, সলিসিটার কাউসার কুরাইশি ভাই, আর আমি সলিসিটার মোল্লা মাহফুজ ইসলাম। থ্যাংক ইউ কাউসার ভাই। আমরা আজকের এই যে দ্বিতীয় মাত্রা অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন প্রতি মাসের প্রথম এবং তৃতীয় মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে 7টা। আলোচনার যে বিষয়গুলো আমাদের এখানে মূলত উঠে আসবে তা হলো ইমিগ্রেশন, ফ্যামিলির বিভিন্ন বিষয়, যেমন চিলড্রেন, ডিভোর্স, ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টস অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ রিলেটেড টু ফ্যামিলি ল। আমরা সাথে সাথে ইমিগ্রেশনের যে মেইন বিষয়টা থাকবে, ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম, আমরা কমার্শিয়াল লিজ অথবা আইনের বিভিন্ন বিষয়ে যেসব আপডেট থাকবে সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। আজকের যে বিষয়টা আমরা মূলত আলোচনা করব তা হলো ইমিগ্রেশন মেইনলি, তারপরে ইমিগ্রেশনের স্পেসিফিক করে বলি আমরা ভিজিট ভিসার যে বিভিন্ন চ্যালেঞ্জেস আছে সেটা নিয়ে কথা বলবো। দ্বিতীয় পর্যায়ে যেটা আমরা আলোচনা করব সেটাও কাইন্ড অফ ইমিগ্রেশন রিলেটেড। ফ্যামিলি ভিসার যে স্পাউস অথবা ডিপেন্ডেন্ট থাকে, ওনারা কীভাবে তাদের যে ডিফিকাল্টিসগুলো থাকে সেগুলোকে কীভাবে ওভারকাম করা যায়, অথবা যে ধরনের রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো নিয়ে কথা বলবো। এবং শেষে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো, যদিও এটা অনেক বড় বিশদ আলোচনা, তাহলে আমরা ছোট করে অ্যাসাইলামের উপরে কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতে একটা কথা আপনাদের জ্ঞাতার্থে স্মরণ করে দিতে চাই। এটা একটা আইন বিষয়ক অনুষ্ঠান, কিন্তু এটা একটা জাস্ট একটা আলোচনার অনুষ্ঠান। আপনাদের যদি কোনো বিষয়ে স্পেসিফিক কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, তাহলে আপনারা অবশ্যই সেটা যে কোনো একজন দক্ষ এবং বিজ্ঞ লয়ার, আইনজীবী, সলিসিটার, ব্যারিস্টার যারা ওনারা আছেন, অবশ্যই ওনাদের সাথে দেখা করে আপনার পরামর্শটা নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। তো ডিসক্লেমার হচ্ছে যে এটা শুধুমাত্র ইনফরমেশন বেসিস, এটা কোনো আইনি অ্যাডভাইস বা পরামর্শ আপনাদের জন্য না। এটার বিষয়ে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। যাই হোক, আলোচনার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আজকের যে বিষয়টা আছে, আমি কাউসার ভাইয়ের সাথে আলোচনা করছিলাম, আমরা প্রথমে ভিজিট ভিসা নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা কাউসার ভাই, আমি আলোচনার শুরুতে আমি বলছিলাম যে আমাদের যেহেতু আমরা ইমিগ্রেশন অধ্যুষিত এলাকায় থাকি, আমাদের মা বা ভাই বোন, আত্মীয় স্বজন যারা ওনারা আছেন, আমরা সবসময় চাই যে আমাদের প্রিয়জন আমাদের কাছে আসুক। এটা আমাদের একটা প্রাণের দাবি, প্রাণের চাওয়া। অনেক সময় দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো বেশ জটিল হয়ে যায়, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা ভেরি একটা ইমোশনাল একটা ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি কাইন্ডলি আমাদের ভিজিট ভিসা নিয়ে স্পেসিফিকলি বলেন যে কী ধরনের ডিফিকাল্টিজ আমরা অধিকাংশ সময় ফেস করি। ওকে, থ্যাংক ইউ মাহফুজ ভাই। সো বেসিকলি যে অলরেডি আপনি ডিসক্লেমার দিয়ে দিচ্ছেন যে দিস ইজ নট এ প্ল্যাটফর্ম ফর দ্য লিগ্যাল অ্যাডভাইস। ইজ এনিবডি ওয়ান্ট টু, কেউ যদি লিগ্যাল অ্যাডভাইস চায়, সেজন্য নিকটস্থ অথবা তার পছন্দের মতো যে কোনো লয়ারের কাছ থেকে তার প্রয়োজনীয় লিগ্যাল অ্যাডভাইস যেন সে নেয়। এটা আমরা শুধুমাত্র জাস্ট উইগনে শেয়ারিং ইনফরমেশন টু অল আওয়ার কমিউনিটি মেম্বার্স, যারা আমাদের স্পেসিফিকলি দ্য ভিজিট ভিসা। দ্য ভিজিট ইজ সো ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট আমাদের জন্য, সামটাইম ইজ সো এসেনশিয়াল মানুষের জন্য, যে একজন লোক বাংলাদেশ বলেন অথবা বাংলাদেশের বাইরে বলেন, যে জায়গায় বলেন, সে কি করতে চায়, সে ইংল্যান্ডে আসতে চায়। ইংল্যান্ডে কেন আসতে চায়? ওইখানে তার অনেক জ্ঞাতি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রয়েছেন। শুধু এটার জন্য না, অনেক সময় তার প্রয়োজনের কারণেও সে তাকে আসতে পারবে। সেটা ডিফারেন্ট ভিসা, আমরা ওইটা নিয়ে অন্যদিন আলোচনা করব। কিন্তু আজকে আমরা যেটা ভিজিট ভিসা, স্পেশালি ফ্যামিলি ভিজিট ভিসা অথবা যারা ট্যুরিস্টের জন্য আসতে চায়। তো ইংল্যান্ডে আসার জন্য, স্পেশালি ইউকেতে আসার জন্য মানুষের মেইনলি যে ফোকাসটা, যারা কোনো ফ্যামিলিও কারণে আসতে চাচ্ছেন না, এদের মেইন ফোকাস হচ্ছে যে ইংল্যান্ড একটা হিস্টোরিক্যাল কান্ট্রি।
এখানে আসলে অনেক অনেক গল্প অনেক শুনেছেন, স্পেশালি যে কমনওয়েলথ কান্ট্রির দেশগুলো, স্পেশালি বাংলাদেশের পিপল অনেক গল্প শুনেছেন ইংল্যান্ড সম্পর্কে, ইউকে সম্পর্কে, এবং নারীর টানও আছে, তারপরে এই আত্মীয় স্বজনের টান আছে, তারপর গল্প শোনার মাধ্যমে ইংল্যান্ড সম্পর্কে একটা ধারণা নিয়ে বসে আছেন। আর হিস্টোরিক্যাল প্লেস এইগুলা দেখার জন্য মানুষের অনেক আগ্রহ। এই জন্য এটাই হচ্ছে ফার্স্ট টার্গেট, মানে যারা ট্যুরিস্টের জন্য আসতে চায়। কারেক্ট, এটা একটা বিষয়। তো এরা যারা আসতে চাইবেন উনাদেরকে ফার্স্ট 2 থিংস মেক শিওর করতে হবে যে উনি ব্যাক টু দ্য ইয়োর ওন কান্ট্রি, আপনি আপনার দেশে চলে যাবেন, এইটা ফার্স্ট রিকোয়ারমেন্ট, যে এইটা যেন উনি কনফার্ম করে এইটা। আর অন টপ যে উনার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট, যে উনি পয়সাগুলো কোথা থেকে দেবেন, কিভাবে দেবেন, এই 2টা জিনিস যেন উনি করতে পারে। এর সাথে সাথে আপনার অনেক ডালপালা আছে, অনেক শাখা প্রশাখা আছে, যে ওইটার সাথে ওইটা, কিন্তু বেসিক 2 ইনফরমেশন অবশ্যই নেসেসারি। একটা হচ্ছে যে উনি যে আসবেন, আসার পরে উনি বাংলাদেশে অথবা যে দেশ থেকে আসবেন উনি যেন ব্যাক টু হিজ ওন কান্ট্রি চলে যান, এই গ্যারান্টিটা চায়। আর সেকেন্ড থিং, জি কাসম ভাই থ্যাংক ইউ, আপনি সুন্দর করে বললেন। আমি যদি এটার সাথে একটু আপনার কথার সাথে অ্যাড করেই বলতে পারি যে ভিজিট ভিসা এত ইম্পর্টেন্ট, যেটার গুরুত্ব আমরা অনেক সময় বলে বোঝানোর মতো না। আপনি দেখবেন যে অনেক মানুষ অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকার পরেও হয়তো ঠিকমতো একটা অ্যাপ্লিকেশন করতে পারছেন না, সেজন্য হয়তো তার ভিসাটা সঙ্গত কারণেই রিফিউজ হতে পারে, অথবা এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ রেজাল্ট আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন, যে আমরা কোনভাবে অ্যাপ্লিকেশনটাকে যদি প্রসেস করি তাহলে এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা থাকে? যে ফার্স্ট অফ অল যে আমরা যদি সবাই সব জব করে ফেলি তাহলে তো প্রফেশনালের প্রয়োজন নাই। তো যিনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আমার পরামর্শ থাকবে উনি কোনো অভিজ্ঞ অথবা বিজ্ঞ অথবা ওনার পছন্দনীয় যে কোনো লয়ারের সাথে পরামর্শ করবেন। কারেক্ট। তাহলে উনি রিকোয়ারমেন্টসগুলো বলে দেবেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই মনে করেন যে আমার কাছে 30 লক্ষ টাকা আছে, 25 লক্ষ টাকা আছে, 50 লক্ষ টাকা আমার ব্যাংকে আছে, তাহলে আমাকে কেন দেবে না, আমার বাসা আছে, বাড়ি আছে, এইগুলো সব। হ্যাঁ, আপনার অনেক প্রপার্টি আছে। এখন সিলেটে যদি আপনার বাড়ি থাকে আর ঢাকায় বাড়ি থাকে অথবা চিটাগংয়ে বাড়ি থাকে, ওইটা যিনি ভিসা অফিসার বা যে কেস হ্যান্ডেল করতেছে আপনার অ্যাপ্লিকেশনটা, সে তো চিটাগং, সিলেট অথবা বিশ্বনাথ অথবা গোলাপগঞ্জের বাড়ির ডিফারেন্সিয়েটটা করতে পারতেছে না ভ্যালুয়েশন। তো আপনি যদি একটা ভ্যালুয়েশন রিপোর্ট দেন সাথে, যে এই আমার প্রপার্টি, এই প্রপার্টির ভ্যালু হচ্ছে 10 কোটি টাকা, এর মধ্যে ইনকাম ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা ইয়ারলি আসবে, rentable value or other value, whatever income it will come from there, so এটা যেন ইনক্লুড করে। এটা ইনক্লুড করলে ওই প্রপার্টির ভ্যালুয়েশনটা যখন কেস ওয়ার্কার যে ফাইল হ্যান্ডেল করবে ওনার ভিসা অ্যাপ্লিকেশনটা, সে সাথে সাথেই ধরে নেবে যে এই লোকটা ওয়েলথি পারসন and he will back to his own country. কারেক্ট। আমি আপনার সাথে আরও একটা কথা যোগ করতে চাই, তাহলে আমাদের দর্শকদের জন্য অবশ্যই, কারণ আমাদের আলোচনা আজকে আমাদের যারা দেখছেন দর্শকদের জন্য, তো দর্শকরা যাতে উপকৃত হন আমাদের আলোচনা থেকে। এটা শুধু আমি আর আপনি না, আমি আর আপনি নিশ্চয়ই জানি আমরা যদি কোনো সময় এরকম কোনো কিছু হয় তাহলে আমরা কি বলবো, বাট আমাদের দর্শকদের জন্য যেহেতু, সেই জন্য আমি আপনার কাছে আরেকটু কথা জিজ্ঞেস করতে চাই, তাহলে যে এখানে যে এলিজিবিলিটি এবং সুইটেবিলিটি ক্রাইটেরিয়াটা আছে, আপনি এলিজিবল হতে পারবেন, হয়তো সুইটেবল নাও হইতে পারেন, অথবা আপনি সুইটেবল না হইতে পারেন, এলিজিবল হইতে পারেন, অথবা আদার ওয়ে রাউন্ড। এখন মূল যে বিষয়টা থাকে এখানে, আপনি যেমনটি বললেন যে রিজন ফর দ্য ভিজিট, আপনাকে হয়তোবা ভালো করে বলতে হবে যে কেন আপনি আসতে চান, আর আসতে চাওয়ার জন্য আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনি ফুলফিল করছেন। যেমন বললেন যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আছে, আপনার এই যে ডকুমেন্টসগুলো যে আপনি জমা দিচ্ছেন তার প্রপার ট্রান্সলেশনের ব্যাপার থাকে, কারণ অবশ্যই আপনি চাইনিজ পড়তে পারবো না। বিষয় হচ্ছে ওই যে অনেকেই মনে করেন যে আমরা তো বাংলাদেশে, সো আই এম ফ্রম বাংলাদেশ অবভিয়াসলি, সো বাংলাদেশে আমরা প্রপারলি ব্যাংক অ্যাকাউন্টটা মেনটেন করি না। মোস্ট অফ অল উই ক্যাশ হ্যান্ডেল করি। কারেক্ট। ক্যাশ হ্যান্ডেল করলে হয় কি, দেন আপনার দোকান আছে, ব্যবসা আছে, আপনি কোনোদিনই ব্যাংক থেকে চেকের মাধ্যমে আপনার এমপ্লয়িকে বেতন দিতেছেন না, কোনোদিনই আপনি হয়তো আপনার সেলস যেটা হচ্ছে অথবা আপনি পারচেজ করছেন এটা আপনি চেক অথবা ব্যাংক ট্রান্সফার করতে। তাহলে থ্যাংক ইউ কাসম ভাই, খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটা কথা। তাহলে যে আমরা যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট, আমরা যে ফাইন্যান্সিয়াল এভিডেন্সগুলো দেই, এটার জন্য ব্যাংক ট্রান্সপারেন্সি থাকে, যে অবশ্যই এটা ট্রান্সলেটেড হতে হবে যদি অন্য কোনো ভাষায় থাকে। আর ব্যাংক স্টেটমেন্টটা আপনি দিলেন, এই ব্যাংক
স্টেটমেন্ট যেটা থাকবে এটা যে কনসিস্টেন্সি এটা যেন থাকে, যে আমরা হুট করে অত টাকা জমা দিলাম আবার উঠায় ফেললাম। তো আপনারা এখানে তারা দেখবেন কোনো সময় তারা মূলত যে মূল বিষয়টা থাকে সেই ক্ষেত্রে বলা হয় যে আপনার কনসিস্টেন্সি নাই, এটা আমাদেরকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে একটা ভালো ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করলে অবশ্যই আপনি রিকোয়ারমেন্টগুলোর দিকে লক্ষ্য রাখবেন, যেন আমরা একটা আউটকাম যেটা এটা যেন আমরা ভালো পেতে পারি। একটা ভালো ভিজিট ভিসার জন্য ভালো অ্যাপ্লিকেশন জরুরি। থ্যাংক ইউ। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, দেখা হবে আপনাদের সাথে আবারও বিরতির পরে। ওয়েলকাম ব্যাক দর্শক, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ কাউসার ভাই, আপনি যেটা সুন্দর করে বলছিলেন, ভিজিট ভিসাটা আমাদের জন্য অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। আমরা দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আমাদের আলোচনাটা দর্শকদের জন্য, সেহেতু আমরা দর্শকদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই কাউসার ভাই, যে যেন একটা ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করলে যেন তার আউটকামটা ভালো হয়। বিকজ আপনি দেখবেন আপনার অনেক কিছুই আছে যেটা আপনাকে ঠিকমতো রিপ্রেজেন্ট করার না কারণে হয়তো ভিসাটার নেগেটিভ একটা আউটকাম আসতে পারে। ইন দ্যাট কেস আমি কাউসার ভাইকে বলবো যে কাউসার ভাই কী কী পদক্ষেপ আমরা নিলে আমরা আশা করতে পারি যেন আমাদের ভিজিট ভিসাটা রিলেটিভলি সাকসেসফুল হওয়ার মাত্রাটা বেড়ে যেতে পারে। সো অনেক রিকোয়ারমেন্টস আছে। ফার্স্ট অফ অল যেটা বিশেষ করে ওই যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যে জিনিসটা, ওই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা যেন ক্লিয়ার থাকে এবং কনসিস্ট থাকে। একজন ভদ্রলোক আসলেন, বললেন যে আমার কাছে 40 লক্ষ টাকা আছে। আমি বললাম আপনি টাকাটা কোথায় পাইছেন? তো উনি অনেক কিছুক্ষণ পরে বললেন যে আমি আমার জায়গা বিক্রি করছি। এরকম হতে পারে, অবশ্যই ইন্ডিভিজুয়াল ব্যাপার থাকবে, কিন্তু যদি ওনারা যে সময় অ্যাপ্লিকেশন করবেন ওনারা অবশ্যই লয়ারের পরামর্শ নেবেন বলে আমরা আশা করি, এবং যেন লয়ার এইসব ডকুমেন্টসগুলো যেন একটা আপনি যেমনটি বলছিলেন যেন একটা ঠিক মতো আপলোড করা হয়। এখন ধরেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, দর্শক কাউসার ভাই যেন খুব সুন্দর করে বলছিলেন যে এই যে কনসিস্টেন্সিটা এটা সুন্দর করে থাকা। এখন কনসিস্টেন্ট থাকলো, কিন্তু আপনার ধরে নেন আপনার একটা ডকুমেন্ট আপনি আপলোড করলেন, দেখা গেল 1 পেজ আছে 1 নম্বর পাতায়, সেকেন্ড পেজ চলে গেছে 72 পাতায়। তো সমস্যা হচ্ছে কি যে কাউসার ভাই আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, বা আমাদের যারা দর্শকরা আছেন বা আছেন তারা আপনারা দেখবেন যে এটা রেসপন্সিবিলিটি ইজ আওয়ার্স। আমি একটা ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করছি, আমার ডকুমেন্টস দেখবে যারা, তাদেরকে প্রেজেন্টেবল হতে হবে তাদের কাছে, তারা যেন দেখে কষ্ট করে খুঁজে বের করতে না হয়, এটা যেন তাদের চোখের সামনে থাকে, সিরিয়াল মেনটেন করা হয় সুন্দরভাবে। আমি নিয়ে গেলাম আপলোড করতে, দেখা গেলো যারা আপলোড করছে তারা ঠিক তাদের রেসপন্সিবিলিটি না, এটা ঠিকমতো আপলোড অনেক সময় তারা করতে পারবে না। ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইজ মাই রেসপন্সিবিলিটি, যে এটা যেন সুন্দরভাবে আপলোড হয়, এটা যেন ডকুমেন্টের কনসিস্টেন্সি থাকে কাউসার ভাই, যাতে করে আপলোডের বিষয়টা তো অবশ্যই আপলোড, এখন তো আপলোড করা ভেরি ইজি, এবং তারা সফটওয়্যারগুলো এমনভাবে দিছে যে সফটওয়্যারে ইজিলি আপলোড আপনি করে ফেলতে পারবেন। তারপর প্রিভিউ আছে, আপনি দেখতে পারবেন যে আপনি কি আপলোড করতেছেন। থ্যাংক ইউ কাউসার ভাই, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যে প্রিভিউটা দর্শক আপনারা দেখে নেবেন, যাতে কোনোভাবেও আপনার যে ডকুমেন্ট আপনি সাবমিট করলেন এই ডকুমেন্ট যেন প্রিভিউ না করে, কাউসার ভাই যেটা বললেন, আপনি যদি আপনার আইনি কেউ আপনাকে সহযোগিতা করে থাকেন আপনি নিজেও করতে পারবেন। ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে হয়তো খুব বেশি দৌড়াদৌড়ি না করলে হবে, কিন্তু আপনি যদি কোনো আইনি পরামর্শ নেন তাহলে যেন যারা যোগ্য আইনি পরামর্শ আছেন তাদের কাছ থেকে যেন নেওয়া হয়, যাতে করে জিনিসটার সুন্দর প্রেজেন্টেশন হয়। কাউসার ভাই যেমনটি বললেন যে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ওই যে আমরা অনেক সময় খুব পেরেশানির মধ্যে বলি যে আমার কোনো স্পন্সর নাই, আমি থাকবো কোথায়, থাকার জায়গা নাই, বা এই জিনিসটা ভাই আপনার যদি আপনি সেলফ ফাইন্যান্স করেন আপনার স্পন্সর লাগবে না, আপনি নিজে হোটেল বুকিং করেই আপনি আসতে পারবেন। আসলে আমি একটা কথা দর্শকদের স্মরণ করে দিতে চাই, বা দর্শকদের জন্য আমি একটা কাজ করতে চাই। কাসর ভাই আপনি, আমি শিওর যে আপনি আমাদের যে কমিউনিটি আছে, আপনি একজন কমিউনিটি ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ, আপনি আমাদের কমিউনিটির জন্য, আমাদের দর্শকদের জন্য আপনি চাইলে কখনো কখনো আপনার নিজস্ব ভাষা যেটা আছে সেটাও আপনি ইউজ করতে পারবেন, যাতে আমাদের দর্শকদের যেন আমরা ক্যাটার করতে পারি, আমাদের যে আলোচনা যেন ফলপ্রসূ হয়, আমাদের দর্শকরা যেন বুঝতে পারেন যে ইয়েস আমরা যেটা বলছি ওনারা যাতে বুঝতে পারেন। আমি এটা বলছি না যে ওনারা ভাষা বুঝবেন না, কিন্তু অনেক সময় নিজের ভাষা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে। কাসর ভাই আপনি মোর দ্যান ওয়েলকাম। আপনি সিলেটি বলবেন, আমি এটা আশা করি, যাতে আপনি সিলেট থেকে ঢাকা যাই চইলে তো ফয়লা চিন্তা করেন না যে আমি গিয়া কই থাকতাম,
আমার থাকাটা কই হইব হোটেল করুকা কুটমোর ঘরে যাওকা আত্মীয়র ঘরে যাওকা বন্ধুর ঘরে যাওকা স্টুডেন্ট হইলে ইউনিভার্সিটির হলেও গিয়া যে গেস্ট হিসাবে তখন ওগু আপনি ফলা মেক শিওর করেন তো আপনি ইংল্যান্ড ভিজিট আইতে হইলে ফলা তখন মেক শিওর করতে পারবে আপনি থাকতা হই আত্মীয় স্বজন কুটুম কেউ যদি স্পন্সার দেন হয় আমার ঘরে থাকতে পারবে খাইতে পারবে একটা লেটার অথবা স্পন্সারশিপ ডিক্লেয়ারেশন আছে ওটা করবা অথবা আপনার যদি তা কোনোটাও না থাকে তো আপনি হোটেল বুক করতে পারবো booking.com থেকে করতে পারবা বা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে বইও আপনি হোটেল বুক করতে পারবা কারেক্ট কাসর ভাই খুব রাইটলি একটা কথা বললেন যেটা যে হোটেল বুক করতে পারবে এখানে একটা ইস্যু আমরা সবসময় দেখতে পাই যাতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা বলছি যাতে তাদের জিনিসটাতে কিছু কাজে আসে আর কি যেমন যদি আপনি কোনো হোটেল আমরা বুক করি আপনার জন্য অথবা আপনি আপনার জন্য কোনো হোটেল বুক করলেন অথবা কোনো আইনি পরামর্শ নিয়ে আপনি তাদের মাধ্যমে কারোর হোটেল বুক করলেন কাসর ভাই একটা জিনিস আমাদের খুব করে স্মরণ করা দরকার আমরা দেখা যাচ্ছে হোটেলটা বুক করি কিন্তু ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন শেষ হওয়ার আগেই হোটেল বুকিংটা শেষ হয়ে যায় তখন তারা এই জিনিসটা অনেক একটা সন্দেহজনক ব্যাপার থাকে সো আপনি যদি হোটেল বুক করেন আপনি মেক শিওর করতে হবে যে দ্যাট হোটেল বুকিং ইজ অ্যাট লিস্ট ওই সময় পর্যন্ত থাকে যে সময় পর্যন্ত আপনি অবশ্যই আপনি এসে হোটেলে থাকবেন তো আপনার হোটেল বুকিংটা যদি ওই সময় পর্যন্ত না থাকে তাহলে যে আপনাকে ভিসাটা আপনার জন্য যে কে সরকার কাজ করবেন কাসর ভাই হাউ দ্যাট পার্সন উইল থিঙ্ক যে আপনি বুক করলেন আপনার হোটেল বুকিংটা ক্যান্সেল হয়ে গেছে বা আপনার হোটেল বুকিংটা নেই সো আমাদের যেটা স্মরণ করা দরকার কাসর ভাই নিশ্চয়ই আপনি ভালো জানবেন এই বিষয়ে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে তারা কেন হোটেল বুকিংটাকে ওই পর্যন্ত রাখা দরকার কারণ হচ্ছে আপনি তো আমি যেটা আগে কইছিলাম যে আপনি ঢাকাত গেলে চিটাং গেলে কক্সবাজার গেলে আপনি হোটেল আগে বুক করেন যে ওই দিন আমি থাকবো তো আপনি ইংল্যান্ডও আইতে হইলে নিশ্চয়ই আপনি প্রি প্ল্যান করা যে আমি ডিসেম্বরও আইব ডিসেম্বর আইতে হইলে আপনি এখন অ্যাপ্লিকেশন রেডি করবা 2 মাস আগে 3 মাস আগে আপনি অ্যাপ্লিকেশন রেডি করবা তখন আপনি ডিসেম্বরের অত তারিখ থেকে অত তারিখ পর্যন্ত আপনি হোটেল বুকিং দিবা আর এটা খেয়াল রাখবা যে কোনো ফেক কাগজ যদি দেন এটা ভেরি ইজিলি ধরে লওয়া যায় ভেরি ইজিলি এখন প্রত্যেকটা ওয়েবসাইটও একটু চেক করলেও দেখা যায় যে এই হোটেল বুক আছে কি না আছে তো হোটেল বুক করলে আপনারা কেয়ারফুলি করবা যে ইয়েস হোটেল বুকিং আর একটা আছে গিয়া অনেক সময় আছে আপনি booking.com থেকে আপনি পাইবা সেলফ কেটারিং আউটও আপনি বুক করতে পারবা এজ লং এজ আপনি প্রুভ করতে পারেন যে ওনো আমার এভিডেন্স ও আমি বুকিংয়ের মানি দিছি আর সব বুকিংয়ের সব পয়সা অ্যাডভান্স দেওয়া লাগে না কোনো বুকিংকেও আপনার বুকিং মানি দেওয়া লাগে ডিপোজিট দেওয়া লাগে আর যখন আপনি ইন করবা তখন দেওয়া লাগে অথবা 24 আওয়ার্স আগে আপনার হ্যাঁ দর্শক আপনি কাস্টমার যেমনটি বলেন আপনি যদি হোটেল বুকিং করেন ইউ ডোন্ট হ্যাভ টু পে দ্য মানি স্ট্রেট ওয়ে আপনি এখানে আসার পরে মানিটা তো এখানে ক্যান্সেল হওয়ার আপনার আপনি যদি শিওর না হন যে আপনি ভিসা পাওয়ার আগে আপনি কেন পয়সাটা পে করবেন এটা খুবই যৌক্তিক একটা ব্যাপার তো আপনি অবশ্যই এমন হোটেল বুকিং করেন বা এমন সেলফ ক্যাটার করা যায় বা এয়ারবিএনবি আছে এরকম কিছু বুক করেন যেটা আপনি এখানে আসার পরে পয়সাটা যাতে দিতে পারেন যাতে আপনার ফাইন্যান্সিয়াল কোনো ক্ষতির কারণ না হয় যদি আল্লাহ না করুক আপনার ভিসাটা সাকসেসফুল না হয় সেই ক্ষেত্রে যেন আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল যে ম্যাটারটা থাকবে সেটা যেন আপনি ক্ষতির সম্মুখীন না হন কাস্টমার এটা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার দর্শক আমরা ভিজিট ভিসা নিয়ে কথা বলছিলাম আপনারা যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে এই ব্যাপারে অথবা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা স্টুডিও লাইনে ফোন করতে পারবেন আমি আছি এখানে সলিসিটার কাউসার ভাই আছেন আমি সলিসিটার মোল্লা মাহফুজ ইসলাম এখানে আছি আপনাদের সামনে আপনাদের সাথে থাকবো আরও কিছুক্ষণ যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা অবশ্যই অথবা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা ফিল ফ্রি টু কল আস যদি আমাদের কাছে কোনো আমরা যদি আপনাদের উত্তর দিতে পারি আমরা অবশ্যই আপনাদের উত্তর দিব অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এটা একটা পরামর্শমূলক এটা একটা শুধুমাত্র একটা ইনফরমেশন বেসিস এটাকে আপনারা কোনো আইনি বাধ্যবাধকতা নেই এখানে আপনাদের যদি কখনো কোনো রিয়েল অ্যাডভাইসের দরকার হয় তাহলে অবশ্যই আপনারা 1 2 3 সলিসিটারের কাছে যান 3 লয়ারের কাছে যান 3 ব্যারিস্টারের কাছে যান গেট দ্য রাইট অ্যাডভাইস আপনি বলবেন না যে ও ভাই আমাকে অমুক জায়গায় যেতে বলছে কাইন্ডলি আপনারা ভালো কোনো লয়ারের কাছে যাবেন এবং সঠিক পরামর্শের জন্য অবশ্যই তাদের সাথে কথা বলবেন কাউসার ভাই আপনি আমি আরেকটা বিষয় অ্যাড করি জাস্ট সিম্পল ওয়ান অ্যানাদার থিং ভিজিট ভিসায় যে ফ্যামিলি টাইটা দর্শক এত বেশি ইম্পর্টেন্ট যেমন আপনি কোনো সমিতির সভাপতি আছেন স্কুল কমিটির সেক্রেটারি আছেন মসজিদ কমিটির সভাপতি আছেন আপনার 20 জন নাতি পতি আছে আপনার 10 জন ইয়ে আছে বাতিজা আছে ভাগনা আছে এইটা সব আপনার আছে এগুলা যদি আপনি লিস্টেড করিয়া ফ্যামিলি টাই দেন তাহলে এগুলা মিন কিতা করে যে আপনি অত মানুষ বাংলাদেশও তৈয়া ইউকে তাখতানায় আপনি আপনার গুড়িয়া যাইবা আর কি
তো এটা আমরা অনেক সময় খেয়াল করি না, ফ্যামিলিটা এগুলো আমরা উল্লেখ করি না, এগুলাই অনেক সময় হেল্প হয়ে গিয়ে আপনার ভিসাটা পাওয়ার ক্ষেত্রে। তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এটা যেন খেয়াল রাখেন আর কি, যে ফ্যামিলিটাই, সোশিয়ালটাই, বিভিন্ন সামাজিক সংগঠন ইনভলভমেন্ট ওগুলো এইগুলো। অ্যাবসলিউটলি কাসর ভাই, থ্যাংক ইউ ফর ক্লিয়ারিং দ্যাট। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কাসর ভাই, আপনি সুন্দর করে বললেন। আপনি যেটা বললেন, আমি সারাংশ যদি এটা বুঝতে পারি দর্শক, তাহলে যে আপনি যে ফিরে যাবেন, দ্যাট কুড বি দ্য মেইন ফোকাল পয়েন্ট, যে আপনি এখানে আসবেন, ভিজিট মানে হচ্ছে আপনি ভিজিট করবেন, ফিরে যাবেন। এটা আপনাকে প্রুফ করতে হবে, রেসপন্সিবিলিটি, বার্ডেন অন প্রুফ অন আস, যার মানে আমরা যারা অ্যাপ্লিকেশন করব তাদের উপরে বার্ডেনটা, যে আমাকে প্রুফ করতে হবে যে আমি কেন ফিরে যাব, যেটা কাসর ভাই সুন্দর করে বললেন যে আপনি কেন ফিরে যাবেন। আমরা ভিজিট ভিসা নিয়ে যথেষ্ট আলোচনা করলাম কাসর ভাই, এটা আলোচনা করলে হয়তো দীর্ঘ সময় আলোচনা করা যাবে। আমি যেটা মেইনলি আপনার সাথে একমত কাসর ভাই, যে আমাদেরকে রিজন ফর দ্য ভিজিট এটাকে আলোচনার ভিতরে বা এটা অ্যাপ্লিকেশনের ভিতরে আসতে হবে, কেন ফিরে যাবেন এটার ভিতরে আসতে হবে। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা আপনাকে ফুলফিল করতে হবে, যে আপনার সামর্থ্য আছে আপনি ফিরে যাবেন। আমরা ভিজিট ভিসা নিয়ে আরও আলোচনা করব কোনো ভবিষ্যতে। আমরা ব্রেকে যাব, একটু সময় লাগবে আমাদের, তারপরেও আমি ব্রেকে যাওয়ার আগে আপনাদেরকে একটু কথা বলতে চাই। আমরা যখন ফিরে আসবো তখন আপনাদের সাথে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, এটাও কাইন্ড অফ ইমিগ্রেশনের ম্যাটার। আমরা স্পাউস ডিপেন্ডেন্ট অথবা অন্য যে কোনো ধরনের ডিপেন্ডেন্সি, স্কিল ওয়ার্কার ডিপেন্ডেন্ট, এই ধরনের আমরা ডিপেন্ডেন্টদের যে ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ডগুলো আছে অথবা আদার যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আমরা একটা বিজ্ঞাপন বিরতি নেব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এখন বিজ্ঞাপন বিরতিতে। থ্যাংক ইউ, দেখা হবে আবার। থ্যাংক ইউ দর্শক, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমরা বিজ্ঞাপন বিরতির পরে যেমনটি বলছিলাম যে আমরা কিছু সময়ের জন্য, যদিও এই আলোচনা অনেক বড়, অনেক বিশদ আলোচনা, এটা আসলে খুব কম সময়ের ভিতরে আলোচনা করে এটা শেষ করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। তারপরেও আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের সুবিধার্থে আমরা ছোট ছোট করে আলোচনা করছি, যাতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। চাইলে স্টুডিও নম্বরে কল করতে পারবেন অথবা ইমেল করতে পারবেন। আমরা যেমনটি বলছিলাম, সলিসিটর কাউসার ভাই আমার সাথে আছেন। কাউসার ভাই সুন্দর করে বললেন যে আমাদের ভিজিট ভিসা সম্বন্ধে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই দর্শক, তা হলো আমাদের একটি খুবই সমসাময়িক বিষয়। সমসাময়িক বললে ভুল হবে, এটা আমাদের চিরচারিত একটা বিষয়, যে আমরা সবসময় চাই যে আমাদের প্রিয়জনরা এদেশে আসুক। আমাদের কালচারালি আমাদের এদেশে যারা, আমরা যেহেতু এদেশের প্রোগ্রাম করছি, সেহেতু আমাদের এই দেশে যারা আছেন অথবা যারা বাংলাদেশ থেকে আসছেন, তাদের স্পাউস হোক, হাজবেন্ড অথবা ওয়াইফ বা স্পাউস যেটাকে বলা হয়, তো এইসব ক্ষেত্রে আমাদের যে ডিফিকাল্টিসগুলো আমরা ফেস করি প্রতিনিয়ত, অনেক সময় দেখা যাচ্ছে যে এটা দীর্ঘায়িত হয়ে যায়। অনেক সময় যে ডকুমেন্টগুলো আমরা সাবমিট করি সেগুলো হয়তো ঠিকমতো সাবমিট করা হয় না, রিকোয়ারমেন্টগুলো থাকে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল, আমি সবার কথা বলছি না, অবশ্যই যারা ভালোভাবে অ্যাপ্লিকেশন করবেন, যাদের সাকসেসফুল হবে তাদের জন্য তো অবশ্যই আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন। কিন্তু যাদের ক্ষেত্রে এই অসুবিধাগুলো সৃষ্টি হতে পারে বা হবে, বা যারা অ্যাপ্লিকেশন করবেন, তাদের জন্য আমাদের আজকের আলোচনা। দর্শক, আমরা আলোচনা করতে চাচ্ছি যে বিষয়টা আমাদের ইদানিংকালে বিশেষভাবে খুব রিসেন্টলি, যেটা আমাদের স্পাউস ভিসার ক্ষেত্রে যেটা একটা বড় হার্ডল, যেটা একটা বড় ডিফিকাল্ট, যেটা একটা বড় ধাপ হয়ে গেল, সেটা হলো ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। কাউসার ভাই, আমি আপনার কাছে আসবো এই বিষয়ে কথা বলার জন্য। কাউসার ভাই, আপনি এই ব্যাপারে অনেক অভিজ্ঞ একজন মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি আপনার থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আমাদের যে ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ডটা আছে কাউসার ভাই, এটা কতটা ইম্প্যাক্ট আমাদের ফেলছে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা থাকবে, যে কীভাবে এটাকে আমরা ফুলফিল করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ মাহফুজ ভাই। সো বেসিকলি যে আগে যেটা আসলে 18,000 থেকে তো মানুষে বাক্কা ডরাইতা, যে 18,000 অত পয়সা হইতে দিতাম, অত পয়সা কিলা দেখাইতাম, অত পয়সা কিলা কাম করতাম, অত টাকার কাম পাইমো কই থাকি, সেলফ এমপ্লয়েড হলোর সেম পেরেশানি আসিল। এখন চেঞ্জ হইয়া এপ্রিলও চেঞ্জ হইয়া আইল গিয়া 29,000। So it's a huge amount. দর্শক is a বহুত বড়, very big একটা 29,000 is general labor যারা আছে তার পক্ষে 29,000 ইনকাম করা, বাট এটা নেট ইনকাম না, গ্রস ইনকাম। এটা একটা গুড জব আছে, গ্রস ইনকাম, এটা নেট ইনকাম না, যে 29,000 আপনি ট্যাক্স সহ যখন ফাইরবা ওগুন 29,000।
তো এটা আপনি যদি জব করেন তো জব করলে আপনি কোন এক জব করেন যদি তাহলে আপনি 6 মাস কন্টিনিউ জব থাকি আপনার পে স্লিপ দেখাইতে হইব গিয়ে আর কি ও পে স্লিপ আপনি দেখাইতে হইব এটা এখন তো আর এটা কোনো সিস্টেম নাই কোনো জায়গাতে আপনি ফেক করতে পারতা না জব ফেক তো অবশ্যই আমরা ডিজায়ারেবল না কারণ আপনি জানেন যে ফেক করলে আপনি 10 বছরের জন্য ব্যান হয়ে যাবে তো আমরা অ্যাডভাইস করব কোনো সময় কোনো ফেক পেপার কোনো জায়গাতে আপনারা দিবা না ওয়েট করবা আনটিল আপনার রিকোয়ারমেন্টস ফুলফিল হওয়া পর্যন্ত কিন্তু কোনো ফেক পেপারও আপনি দেওয়া যাইবা না তো এর দায় লগে জব যদি করেন অথবা সেলফ এমপ্লয়েড হন তাহলে পেপারগুলো যেন প্রপারলি অ্যাকাউন্টেন্টের কাছ থেকে পে স্লিপ শো এগুলো যেন দিতে পারেন আসলে আপনি সুন্দর করে বললেন যেটা যে অ্যাকাউন্টেন্টের কাছ থেকে অথবা যে প্রোগ্রাম যেই ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করছেন অথবা করবেন সেইটা যেন করেসপন্ড করে নাকি কাসর ভাই দর্শক আমরা একটা কথা বিশেষভাবে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যদি আমরা কোনো জব করি যদি আমরা কোনো সেলফ এমপ্লয়েড হই তাহলে আমাদের যে ফাইন্যান্সিয়াল ডিলিংসটা থাকে ব্যাংকের সাথে এটা যেন টু দ্য পয়েন্টে হয় এটা যদি এমন হয় যে আপনি কোনো মাসে বেতন পাচ্ছেন ধরে নেন থ্রেশহোল্ডের উপরেই পাচ্ছেন আপনি সেটা যেন টু দ্য পয়েন্টে অ্যাকাউন্টে মানে জমা হয় যদি এটা 1 পেন্সেরও ডিসক্রিপেন্সি থাকে তাহলে এটা সাধারণত অসুবিধা হয়ে যাবে আর যেটা ক্যাশ যদি হয় কাসর ভাই আপনি নিশ্চয়ই জানেন আমরা সবসময় এটা করি তো যদি ক্যাশ হয় ক্যাশটা যেন রিলেটিভলি ইমিডিয়েটলি অ্যাকাউন্টে জমা হয় এবং ওই যে জমার অ্যামাউন্টটা যেন সমান থাকে সমান ডেতে থাকে যেন আপনি ক্যাশ পাইতেছেন প্রত্যেক রবিবারে যদি আপনি বেতন পেয়ে থাকেন তাহলে রবিবারে আপনি নিয়ে ব্যাংকে জমা দেবেন ওইটা থেকে আবার 5 পাউন্ড আপনি অন্যভাবে খরচ করবেন না যে তুই আমি ওরা ফানগুয়া খাইলে এগু থেকে জি না ফানগুয়া অন্যভাবে খাইন যেন কিন্তু এইগুলো নিয়ে আপনার জায়গা তুই দিবা তারপরে আপনি তুলতে পারবেন এর বাদে আপনি তুলুক এর বাদে তুলুক সুন্দর করে বলেন কাসর ভাই কিন্তু আমাদের যে এই যে আমাদের তো ভয় এখনো কাটিনি দর্শক আমরা জানি যে কাসর ভাই যেমনটি বললেন যে 18,600 থেকে 29,000 আসছে আমরা এটা খুবই ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল এই ব্যাপারে যে এটা এই বছরের শেষের দিকে এটা বেড়ে আরো অনেক উপরে 34,000 কিন্তু এখন এটা তো কোনো আইছে না এখনো হয়নি তারপর আগামী বছরের প্রথম দিকে কাসর ভাই এটাই শেষ না আগামী বছরের প্রথম দিকে দর্শক এটা 38,700 পর্যন্ত চলে যাওয়ার একটা গুঞ্জন এখনো রয়ে গেছে হাউএভার কাসর ভাই আপনি যেরকম সুন্দর করে বললেন যে এটা এখনো ইমপ্লিমেন্টেড হয়নি এটা অবশ্যই একটা আশার ব্যাপার এটা একটা আশাব্যঞ্জক ব্যাপার নাকি কাসর ভাই আরেকটা বিষয় স্পাউস বিষয় যে আমরা ওটার সময় প্রায় ভুল করি যে ইয়েস বাই ডিভোর্স হইতে পারে যে কেউ ডিভোর্স হইতে পারে স্পাউস হাজব্যান্ডের তো ওয়াইফ ডিভোর্স হয়ে আপনি যখন আপনার স্পাউস আনতে চাইবা যদি আপনি ডিভোর্স হইয়া থাকে মেহরবানি করি আপনার ডিভোর্স সার্টিফিকেটটা জমা দিবা ডিভোর্স সার্টিফিকেটটা জমা দিবা ফাইনাল অর্ডার যেটা আছে ফাইনাল অর্ডার বড় সার্টিফিকেটটা 2 পেজের একটা ছোটো কাগজ লেখা আছে যে ফাইনাল অর্ডার এইগুলো যেন আপনার অ্যাপ্লিকেশনও আপনি জমা দেন যে আপনি ডিভোর্স হয়েছে এবং তখন হগুর সারা রিলেভেন্ট আপনি আগর ওয়াইফর অথবা আগর হাজব্যান্ডের সব ইনফরমেশনগুলা আপনি আপনার অ্যাপ্লিকেশনও করবা ভেরি ইম্পর্টেন্ট কাসর ভাই আমাদের আপনারা যারা জানেন বা যারা অ্যাপ্লিকেশন করেন তারা অবশ্যই জানবেন যে এটা কাসর ভাই যেমন সুন্দর করে বললেন যে এটা হলো ফাইনাল অর্ডার অথবা এর আগে যদি কেউ কারোর ডিভোর্স কমপ্লিট হয়ে থাকে সেটা ডিগ্রি অ্যাবসলিউট হবে সো সেই ক্ষেত্রে কনফিউশন যেন যাতে কোনোভাবে সৃষ্টি না হয় কাসর ভাই যেমনটি বললেন যে ফাইনাল অর্ডার অথবা ডিগ্রি অ্যাবসলিউট যদি প্রিভিয়াসলি হয়ে থাকে সেটা যেন চেঞ্জ হয়ে গেছে ডিভোর্সের ওয়ার্ডিংটা চেঞ্জ হয়েছে আগে আছে ডিগ্রি নাইসাই এটা হয়েছে কন্ডিশনাল অর্ডার আর ফাইনাল অর্ডারের নাম আগে আছে ডিগ্রি অ্যাবসলিউট কারেক্ট সো আমরা ডিগ্রি অ্যাবসলিউটের সার্টিফিকেট থাকলে ইনাফ এটারে আপনার আবার চেঞ্জ করা লাগবে না বিকজ আপনি তো বানাইতে পারবেন না ডকুমেন্ট যেটা আপনার কাছে আছে এটাকে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করবেন আর এটাতে কোনো ক্ষতির কারণ নাই বিকজ এটা আপনার হিউম্যান রাইটস যে আপনি সম্পর্ক থাকতে পারে না থাকতে পারে থাকলে আপনি এখানে কোনো হাইড করার কোনো বিষয় নেই কারণ তারা এটা চাইলেই দেখতে পাবে যে আপনার প্রিভিয়াস যে হিস্ট্রি আছে সো যাতে করে এই ব্যাপারটা যেন আমাদের দর্শকদের জ্ঞাতার্থে যে এটা যেন সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় যাতে আপনার স্পাউস যিনি আসবেন তার ভিসা প্রসেসটা রিলেটিভলি ইজিয়ার কুইকার হয় যাতে তারা এটা অনেক সময় তারা চাইতেও পারে কাসর ভাই নাকি যে আপনার যে ডিভোর্স সার্টিফিকেট আছে এটা দেওয়া হয়নি এটা অনেক সময় বলতে পারে কাসর ভাই যে আপনি আপনার এটাকে আপলোড করেন এটা আপলোড লগেও হইলেও বালা সাথে সাথে করার ডকুমেন্ট চেকলিস্ট এটা আবার কথা যদি আপনি অ্যাপ্লিকেশন হইয়া তখন আপনি ডিভোর্স হইছে তাহলে অবশ্যই ডকুমেন্ট চেকলিস্টও আইব ডকুমেন্ট চেকলিস্ট একটা আয় অনর মাঝে চেকলিস্টও হইয়া দেয় যে কিতা আপনি দিতা এই সফটওয়্যারটা
ব্রেইনটা হিউম্যান ব্রেইনের খান্দাতি সফটওয়্যার প্রায় এই যে সফটওয়্যারটা কাজল ভাই সুন্দর করে বলেন। আমার কাছে মনে হয় যে এটা হিউম্যান ব্রেনের চাইতে অনেক সময় বেশি তীক্ষ্ণ থাকে, আমরা অনেক সময় ভুলে যেতে পারি, করতে পারি, কিন্তু এরা তো ভুলে যায় না। তো দর্শক, এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমাদের যে লিমিটেশন থাকে অনেক সময়, এগুলোর ব্যাপারে আমাদেরকে ওয়াকিবহাল হতে হবে, যাতে আমাদের প্রিয়জন যেন আমাদের কাছে দ্রুত চলে আসতে পারেন, সে বিষয়ে আমাদেরকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। কারণ একটা কথা আমরা বোধহয় দর্শকদের জন্য উল্লেখ করতে পারি, এই যে 29,000 পাউন্ড আমাদের থ্রাশহোল্ড যেটা আছে এখন, এটাতে একটা সুবিধার বিষয়, সব জিনিসই খারাপ না, কিছু কিছু জিনিস ভালোও আছে। এটার জন্য যদি আপনি নিশ্চয়ই জানবেন, বা আমরা যখন থাকি তখন আপনি জেনে থাকবেন, বা আমরা জানি যে এই যে 29,000 পাউন্ড আছে দর্শক, এটা আপনার যদি ধরে নেন, আপনার যদি অ্যাপ্লাইং চিলড্রেন থাকে, এটার সাথে ইটস অল ইনক্লুডেড। আপনার চিলড্রেনের জন্য আগে যেরকম প্রথম বাচ্চার জন্য 3,800, দ্বিতীয় বাচ্চার জন্য 2,400 অথবা যে অ্যামাউন্ট ছিল, এবং সাবসিকুয়েন্ট বাচ্চার জন্য যে টাকাটা দরকার ছিল, এই টাকাটা আর লাগছে না। সো আপনি যদি আপনার স্পাউস যদি 2টা 3টা 4টা 5টা বাচ্চাও থাকে, যদি তারা 18 বছরের নিচে হয় কাসর ভাই, তাহলে অল ইনক্লুডেড ইন দ্যাট 29,000 পাউন্ড, কারেক্ট কাসর ভাই? জি, ডেফিনেটলি গ্রেট। এটাই, এবং বহুত ইনকাম, দুইজনের ইনকামও এড করা যায়, দুইজনের ইনকামই, হাজব্যান্ড ওয়াইফ দুইজনের ইনকাম। কিন্তু বাংলাদেশ থেকে যদি আসার ক্ষেত্রে, বাংলাদেশের তো এমন ইনকাম না যেটা এড করার মতো, অনেকে বাংলাদেশের ইনকাম হয়তো আপনার অ্যাড করার ব্যাপারে ইয়ে আছে। তো দর্শক, আমরা আলোচনা করছিলাম স্পাউস ভিসার ফাইন্যান্সিয়াল থ্রাশহোল্ডটা, এই থ্রাশহোল্ডটা আমরা কীভাবে মিট করতে পারি। এখন কাউসার ভাই আমাদেরকে যেমন বললেন যে থ্রাশহোল্ড মিট করার ক্ষেত্রে যেসব বিষয় আমাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, আরেকটা বিষয় আমি বোধহয় কাউসার ভাইয়ের সাথে অ্যাড করতে পারি, যে আমাদের যে এই যে ফাইন্যান্সিয়াল থ্রাশহোল্ডটা আছে, যদি আমাদের একটা চাকরিতে না হয়, তাহলে আমরা আরও যে বিভিন্ন মাধ্যমে, যেমন ABCD যে ব্যাপারগুলো আছে, যে ধারাগুলো আছে, মানে যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টের যে পোর্শনগুলো আছে, ABCD যে সেকশনগুলো আছে, এগুলো আমরা অ্যাড করতে পারবো। অথবা যদি আপনার শুধুমাত্র যদি ক্যাশও থাকে, মানে ক্যাশ বলতে সেভিংস থাকে আপনার অ্যাকাউন্টে, সেটাকেও আপনি ইউজ করতে পারবেন। কাসবা নিশ্চয়ই আমরা জানি যে 16,000-এর উপরে যেটা থাকবে, সেটাকে আমরা এটার সাথে অ্যাড করতে পারবো। অবশ্যই দর্শক, আপনারা যেটা করবেন, এইসব কমপ্লিকেটেড যদি কোনো ধরনের কোনো বিষয় থাকে, তাহলে আপনারা অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, কোনো আইনজীবীর পরামর্শ নেবেন, যারা এ ব্যাপারে পারদর্শী বা যারা এই ব্যাপারে জ্ঞাতার্থ, যারা জানেন, তাদের কাছ থেকে আপনারা অবশ্যই পরামর্শের ভিত্তিতে, আপনার পছন্দ না হলে আপনি 1 2 3 জনের কাছে যাবেন, যাতে করে ক্যাটাগরি আর্নিং এর ক্ষেত্রে হয়, যাতে করে আপনি অ্যাড করতে পারবেন, আপনার অন্যান্য আর্নিংগুলো যাতে অ্যাড করে ভাই, যাতে একটা সাকসেসফুল অ্যাপ্লিকেশন করা যায়, দুটো জব করতে পারে, একটা ফুল টাইম, একটা পার্ট টাইম, দুইটাই ফুল টাইম যদি তার এনার্জি থাকে। আবার অনেক লোক আছে জবও করে আবার সেলফ এমপ্লয়েড, দুইটাই। কিন্তু আপনি খুব খেয়াল রাখবেন যে সেলফ এমপ্লয়েডের রুলটা যেন অ্যাপ্লাই হয়, 2টা জব হলে 2টা জবের রুল যেন অ্যাপ্লাই হয়, একটা জব হলে একটা জবের জন্য রুল অ্যাপ্লাই হয়। এক্ষেত্রে মাহফুজ ভাই চমৎকার বলছেন যে আপনি যদি মনে করেন ইটস এ কমপ্লিকেটেড ফর ইউ, সো বেটার ইউ গোনা বি সিক সাম লিগ্যাল অ্যাডভাইস ফ্রম ইউর নিয়ারেস্ট লিগ্যাল অ্যাডভাইজার। কারেক্ট। থ্যাংক ইউ কাসর ভাই। আমরা আমাদের দর্শক, আমাদের উদ্দেশ্য এটাই যে যাতে আপনাদের কোনো উপকারে আমরা আসতে পারি, আপনাদের প্রয়োজনে আমরা কথা বলছি, আপনাদের সাথে আছি আমরা। আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, আপনারা যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্টুডিও লাইনে, অথবা আপনি যদি মনে করেন যে আপনি কোনো বিশেষজ্ঞের সাথে কথা বলবেন আপনার বিষয়ে, অবশ্যই সেটা যদি 1 জন 2 জন 3 জনের সাথে হয়, কোনো সমস্যা নেই। আপনারা দয়া করে অ্যাপ্লিকেশন করার আগে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, বিশেষজ্ঞের সাথে কথা বলবেন। একজন কোয়ালিফাইড সলিসিটার অথবা লিগ্যাল প্রফেশনাল আছে, যার এই বিষয়ে অ্যাডভাইস দেওয়ার রাইট আছে, আপনারা তাদের সাথে কথা বলবেন। আপনাদের নিয়ারেস্ট অথবা ডিয়ারেস্ট যারা আছেন, তাদেরকেও অনুপ্রাণিত করবেন যেন আমরা একটা ভালো অ্যাপ্লিকেশন করার জন্য প্রপার লিগ্যাল অ্যাডভাইসটা আমরা নিয়ে অ্যাপ্লিকেশনটা করি। অথবা আপনারা যদি নিজেরাও করেন, তাহলে সেই ক্ষেত্রে একটু রিসার্চ করবেন, দেখবেন যে হুড়োহুড়ি তাড়াহুড়ো না করে যেন অ্যাপ্লিকেশনটা, যাতে একটু সময় লাগবে, কিন্তু অ্যাপ্লিকেশনটা যেন ভালো হয়। কারণ এই অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করে দিলেন, রেসপন্সিবিলিটি আপনার, অনেক টাকার একটা অবশ্যই একটা বিশাল একটা ব্যাপার থাকে, ফি বেড়েই যাচ্ছে। কাসর ভাই, আপনি সুন্দর কথা বললেন। আপনি আমাদেরকে দয়া করে বলবেন যে এই যে ফিটা আসছে, সেটারও চেঞ্জেস আসছে, আপনার মনে আছে? আপনি কাইন্ডলি বলবেন। 1800
something 54 I আমি think. যদি আমার ভুল না হয় তাহলে এটা 12 যদি আপনি ইন কান্ট্রি করেন 1258, যদি আপনি আউটসাইড দ্য কান্ট্রি করেন তাহলে আপনার 1846 সম্ভবত। এরকম। এটা খুবই ট্রান্সপারেন্ট, আপনি চাইলে যে কোনো সময় ইভেন গুগল Google করলেও করে আপনি এটা দেখতে দেখা পাবেন। যাবে। অথবা সবচেয়ে বেস্ট হবে যে আপনি একটা রিলায়েবল সোর্সে থেকে ইনফরমেশনগুলো নেবেন। আপনি .gov করবেন সবসময়, কারোর কাছ থেকে শুনে নয়, আপনি নিজে একটু রিসার্চ করেন ভাই, এটা কোনো সমস্যার বিষয় না। আমরা দেখেন একটা অ্যাপ্লিকেশন যদি সাকসেসফুল না হয়, যার না হয় সে জানে যে এটার প্যারা কত, এটা কত দূর যেতে পারে কাসর ভাই, কত ঝামেলার সৃষ্টি হয়। তো অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, একটা ভালো অ্যাপ্লিকেশন যেন হয়। সে ভালো অ্যাপ্লিকেশন হওয়ার ক্ষেত্রে যদি একটু রিসার্চ করার প্রয়োজন হয়, সো বি ইট, আপনারা একটু দয়া করে আপনারা নিজেরা দেখেন, অথবা আইনজ্ঞের পরামর্শ নিন, যারা এই বিষয়ে জানেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। কাসর ভাই, আমরা আসলে এটা নিয়ে কথা বলতে অনেক সময়ের দরকার, অনেক লম্বা আলোচনার বিষয় আছে। আমরা যেমনটি বলছিলাম কাসর ভাই, যদি আমরা আমাদের কারোর কোনো দর্শকদের জিজ্ঞাসা থাকে সেটা আমরা উত্তর দিব, আর যদি না থাকে তাহলে আমরা এখন যেটা মেইন আরও একটা বিষয় নিয়ে আমরা আলোচনার কথা বলে আসছি কাসর ভাই, এটা আমরা পরবর্তী একটা অনুষ্ঠানে দর্শক আমরা অবশ্যই আমরা অ্যাসাইলামের বিষয়ে বিস্তারিত বিশদ একটা অনুষ্ঠান নিয়ে আমরা শুধু অ্যাসাইলামের বিষয়ে বিশদ আলোচনা, এটা খুব ইম্পর্টেন্ট এখন বার্নিং ইস্যু। কাসর ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা তো প্রত্যেক মাসে 2 বার ইনোয়াই মুনাকিদা। জি দর্শক, থ্যাংক ইউ। আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনাদের জ্ঞাতার্থে আপনারা আমাদেরকে দেখতে পাবেন এনটিভিতে প্রতি মাসের প্রথম এবং তৃতীয় মঙ্গলবার আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। বরাবরের মতো উপস্থিত থাকবো আমি এবং আমার প্রিয় কাসর ভাই, সলিসিটর কাউসার ভাই, এবং আমি সলিসিটর মৌলানা মাহফুজ ইসলাম। দর্শক আমাদের সাথে থাকবেন, আপনাদের জন্য যদি কোনো উপকারে আসতে পারি, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই ফিল ফ্রি টু আস্ক আস। আপনারা আমাদেরকে যে কোনো সময় চাইলে স্টুডিও লাইনে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। কাসর ভাই, আমরা যেটা বলছিলাম, আমরা একটা বিশদ আলোচনা আমরা করব। একটা কল বোধহয় আমাদের আছে কাসর ভাই, আমরা একটা কল নিব সম্ভবত আপনার কাছে। দর্শক বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল মাহিয়া। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল মাহিয়া, আপনার জি কোশ্চেনটা করবেন। আমার নাম জান্নাতুল মাহিয়া এবং আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আপনি কাইন্ডলি আপনার টিভি সেটের ভলিউমটা কমায় আমাদেরকে কাইন্ডলি কোশ্চেনটা করবেন, আর আপনার কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। কাইন্ডলি আপনার কোশ্চেনটা করুন। জি হ্যাঁ, হ্যালো, আমি আপনার সম্বন্ধে শুনতে পারছি আমার ফ্রেন্ডদের কাছ থেকে। ওরা আপনার কাছে, আমার একটা ফ্রেন্ড আপনার কাছে অ্যাসাইনমেন্ট সেন্ড করেছিল। দর্শক আমরা থ্যাংক ইউ আপনার ইস্যুর জন্য। আমরা আজকে আমাদের ব্যক্তিগত পরিচয় না দিয়ে আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি অবশ্যই আপনার কোশ্চেন করবেন, এবং আমি চেষ্টা করব আমি এবং কাসর ভাই উত্তর দিতে। স্টুডেন্ট এখানে, এবং আমি আমার বর্তমানে এখন 2 ডিসেম্বর পর্যন্ত আমার ভিসার মেয়াদ আছে, তারপর আমার ভিসার মেয়াদ চলে যাবে। তো আমি ওয়ার্ক পারমিটে সুইচ করব না পিএসডব্লিউটা বেটার হবে, এই সম্বন্ধে একজন সলিসিটরের কাছে পরামর্শ চাইছিলাম। আমার ডিপেন্ডেন্ট আছে এবং আমার একটা 1 ইয়ার 6 মান্থ বেবিও আছে যে ইউকে বর্ন। দর্শক থ্যাংক ইউ। আপনার কাছে আমার আরেকটা কথা জিজ্ঞেস করার আছে। দর্শক, আপনি বলছেন যে আপনি এখানে আছেন, আপনার ভিসা ক্যাটাগরিটা কি এই মুহূর্তে? দর্শক, আপনি কি আমাকে আপনার ভিসা ক্যাটাগরি এখনকার অবস্থানটা কাইন্ডলি বলবেন? হ্যাঁ, আমি স্টুডেন্ট ভিসায় আছি বর্তমানে, যেটা 2 ডিসেম্বর পর্যন্ত আছে, এবং আমি বর্তমানে যে ভিসা আছে সেটা থেকে পিএসডব্লিউতে গেলে ভালো হবে নাকি ওয়ার্ক পারমিটে যদি যাই সুইচ করি সেটার ক্ষেত্রে কিরকম হবে সে বিষয়ে জানতে চাইছিলাম। দর্শক থ্যাংক ইউ। আপনি যেহেতু কোশ্চেনটা আমাকেই করছেন সেহেতু আপনি শুনতে থাকুন। আমি চেষ্টা করছি আপনার পয়েন্টগুলোকে যদি ঠিকমতো করতে পারি, উত্তর দিতে পারি। আপনি যেমনটি বললেন যে আপনি পড়াশোনা শেষ করছেন, আমি একটু জেনারিক বলে নিতে চাই প্রথমে। এর খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কাসর ভাই, কারণ আমাদের যেসব ভাই বোনেরা, সন্তানরা, আমাদের যেসব আত্মীয় স্বজনরা এখানে পড়াশোনা করতে এসছেন তাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। তো আমি যেটা আমার যেটা থাকবে যে আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার ক্রাইটেরিয়াটা কি। আপনি যদি স্টুডেন্ট থাকেন, আপনি কি স্টুডেন্টের পড়াশোনাটা শেষ করছেন, অথবা আপনি যে পড়াশোনাটা আপনার কমপ্লিট হয়েছে তার একটা কনফার্মেশন আপনি
পেয়েছেন কিনা। আপনি যেমনটি বলেন আপনার ক্ষেত্রে যে আপনি হয়তো পড়াশোনা শেষ করে ফেলেছেন এবং আপনি এখন চাইলে পিএসডব্লিউতে অ্যাপ্লিকেশন, পিএসডব্লিউ এখন আর নাই আসলে, এটাকে গ্রাজুয়েট ভিসা বলা হয় দর্শক, থ্যাংক ইউ। দ্য গ্রাজুয়েট ভিসা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি 2 বছরের একটা ভিসা ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি অ্যাপ্লিকেশনটা ঠিকমতো করতে পারেন। তারপরে আপনার ডিপেন্ডেন্টরাও আপনার সাথে গ্রাজুয়েট ভিসায় ডিপেন্ডেন্ট হিসেবে থাকতে পারবে, এটা হলো একটা বিষয়। কোর্সটা কমপ্লিট করছেন না যদি আমি জেনারিকলি বলে নিলাম কাসর ভাই, যদি কোর্সটা আপনি সুন্দর করে বলেন যে কোর্সটা কমপ্লিট করছে অথবা যে পাসটা কোর্স পাস করছেন কিনা, এটা করতে পারবেন না। সো আমি ধরে নিচ্ছি উনি হয়তো পাস করছেন, সেজন্য উনি গ্রাজুয়েট ভিসার কথা বলছেন। থ্যাংক ইউ দর্শক। কাসর ভাই যেমনটি বললেন যে আপনি অবশ্যই গ্রাজুয়েট ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। দ্বিতীয় যেটা আপনি বললেন যে আপনার কোনটা ভালো হবে, এখন অবশ্যই সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনাকে চেক করতে হবে যে আপনি যদি কোনো স্পন্সর পেয়ে যান, তো আপনার আলটিমেট গোল যদি হয় যে আপনি এদেশে কাজ করবেন, এদেশে থাকবেন, এদেশে স্থায়ী হওয়ার চেষ্টা করবেন, সেজন্য তো আপনার অবশ্যই আপনার দিক খোলা থাকছে। আপনি যদি গ্রাজুয়েট ভিসায় জানো সেই ক্ষেত্রেও আপনার ওই দিকটা খোলা থাকছে, কিন্তু এখানে অনেক কিছু নিটিগ্রিটির বিষয় থাকে। যদি আপনি এখনই সরাসরি কোনো স্পন্সর পেয়ে যান এবং সেই স্পন্সরের মাধ্যমে আপনি যদি ওয়ার্ক ভিসায় সুইচ করে ফেলতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই একটা উইন উইন সিচুয়েশন, যেটা আপনি হয়তো আরও 2 বছর পরে করবেন, সেটা আপনি যদি এখনই পেয়ে যান। আমি যদি আপনার জায়গায় হতাম বা আপনার মতো কোনো সিচুয়েশনে থাকতাম, তাহলে আমি অবশ্যই চেষ্টা করতাম যে আমি যেটা 2 বছর পরে করবো, এখনই যদি আমি সেটা পেয়ে যাই, তাহলে আমার উদ্দেশ্য থাকবে আমি যদি সেটা জেনুইনলি পাই এবং সুন্দরভাবে পেয়ে যাই, তাহলে আই ক্যান টেক দ্যাট অপরচুনিটিস। সেটা হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর অথবা 5 বছর। যদি আপনি ওই 5 বছর পর্যন্ত এদেশে একটা স্কিল ওয়ার্কার ভিসা, যেটা আমাদের এখন প্রচলিত আছে, সেটা যদি আপনি থাকতে পারেন, তাহলে অবশ্যই স্কিল ওয়ার্কারের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে বোন, এটা আপনাকে নিজের মতো করে রিসার্চ করে দেখতে হবে যে আপনার জন্য কোনটা সুইটেবল। এটা যদি আপনি করতে পারেন, আলহামদুলিল্লাহ, ইস এ ভেরি গুড অপরচুনিটি ফর ইউ টু বি সেটেল ইন দিস কান্ট্রি, যদি আপনি এটাকে সফলভাবে 5 বছর থাকতে পারবেন। দর্শক, থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি কোনো ইনফরমেশন দরকার হয়, তাহলে আপনি অবশ্যই কোনো আইনজ্ঞের পরামর্শ নেবেন। আমি চলে যাচ্ছি আরেকটা কলে। দর্শক বলুন। আসসালামু আলাইকুম ভাই, আমি এলাকা থেকে বলছি। আমি কালচার করেছি, ব্যাপারটা জানতে চাই। আমার কি বিষয় সম্পর্কে জানতে চাই। আমার প্রশ্নটি হচ্ছে, আমি ইউকেতে 2019 সালে এসেছি এবং আমি প্রি সেটেলমেন্টে ইউকেতে বসবাস করছি এবং সেটেলমেন্টে যেতে চাই। যেহেতু আমার 5 বছর পূর্ণ হতে চলেছে, এখন সেটেলমেন্টে যেতে কি কি প্রয়োজন, কোন কোন পদক্ষেপ নিতে হবে, সেটা জানতে চাই। কাসর ভাই, আপনি শুনলেন বোনের উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ সিস্টার, আপনার প্রশ্নের জন্য সুন্দর। ইউ যারা এখানে আসছেন, তাদের 2টা স্টেটাস, প্রি সেটেল অ্যান্ড সেটেল স্টেটাস। সেটেল যারা হয়ে গেছেন মানে ইনডিফিনিট লিভ টু রিমেইন, যারা নন ইউ তাদের বলা হয় আইএলআর অথবা ইনডিফিনিট লিভ টু রিমেইন আপনারা পাইছেন। আর যারা ইউ, আপনাদেরকে বলা হয় সেটেল পারসন অথবা সেটেল। আর যারা 5 বছর হয় নাই, আপনাদেরকে প্রি সেটেল অবস্থায় রাখে। তো 5 বছর হওয়ার পর এখন এটা অটোমেটিকলি হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিকলি আপনি সেটেল হয়ে যাবেন। আর সেটেল হওয়ার পরে তারপর আপনি যদি ব্রিটিশ ন্যাশনালিটি নিতে চান, ন্যাচারালাইজেশন নিতে চান, আপনি নিতে পারবেন এবং ব্রিটিশ লর ভিতরে আসতে পারবেন 1 বছর পরে হয়তো 1 বছর পরে। তো না হলে আপনি আপনার যে দেশে আসছেন, যে দেশ থেকে আসছেন, ওই দেশের সিটিজেন হিসেবেও আপনি সিটিজেন হন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট হন। আপনি কাছে আমার জানার জন্য আমরা অবশ্যই বোন যেমন বললেন যে উনি প্রি সেটেল স্ট্যাটাস আছেন, ওনার 5 বছর কমপ্লিট হয়ে গেছে, তো এরপরে ওনাকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন করে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে হয়তো উনি জিনিসটা ইউ যেটা করছে এরা, আপনি যখন সেটেল হয়ে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না, এরা অটোমেটিকলি আপনার এটা সেটেলমেন্ট স্ট্যাটাসে নিয়ে যাবে। শুধুমাত্র আপনি ওই যে চেক করবেন, আপনার ওটা শেয়ারিং কোডে গেলে আপনি চেক করলে দেখবেন আপনার অবস্থানটা কী, এই এতটুকু। আর আপনার একটা অ্যাকাউন্ট লাগবে, যে অ্যাকাউন্টটা ই ভিসা অ্যাকাউন্ট, ওইটা যেন আপনার থাকে আর কি। ই ভিসা অ্যাকাউন্টে ভেরি ইম্পর্টেন্ট দর্শক, ই ভিসা অ্যাকাউন্ট আপনি যখন করবেন খেয়াল রাখবেন যে আপনার মোবাইল নাম্বারটা যেন আপনার ঠিক থাকে, আপনার ইমেল অ্যাড্রেসটা যেন আপনার ঠিক থাকে, আপনার ডকুমেন্ট যেটা দিয়েছেন, পাসপোর্ট দেন অথবা বিআরপি দেন অথবা যেটাই দেন, এই দুইটাই বেশিরভাগ এটা যেন আপডেট থাকে। নাহলে দেশের বাইরে গেলে
এখন তো আর Difficulties সৃষ্টি হবে, correct. তারিখের পর্যন্ত ডকুমেন্ট নাই, এটাই আপনার শুধু শেয়ারিং কোড দিয়ে আপনি থাকতে খুব সুন্দর করে আপনি বোনকে এক্সপ্লেন করলেন, আমি আশা করি উনি উপকৃত হবেন। যদি আপনার এই বিষয়ে কোনো আইনি পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই আপনি যে কোনো বিজ্ঞ বা যারা এই বিষয়ে পারদর্শী তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। কাসর ভাই যেমনটি বলছিলেন, আমরা আমাদের সময়ের স্বল্পতা অবশ্যই আছে, সেজন্য আমি কাসর ভাই আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম যে অ্যাসাইলামের ব্যাপারটা একটু ডিফিকাল্ট হচ্ছে আমাদের সময়ের জন্য। আমরা অবশ্যই এই বিষয়ে বিশদ আলোচনা করব, একটা পুরো অনুষ্ঠান আমরা এই বিষয়টার উপরে আলোচনা করব, যেহেতু আমাদের এই বিষয়টা একটা বার্নিং ইস্যু হয়ে গেছে এই মুহূর্তে। আমাদের দেশের প্রেক্ষাপট, এদেশের প্রেক্ষাপট, গভর্নমেন্টের চেঞ্জেস, রুলস রেগুলেশন, কারেক্ট। সো আমরা হয়তো পরবর্তী অনুষ্ঠানে আমরা আবার এই বিষয়ে আলোচনা করব। কাসর ভাই, আমরা যেমনটি বলছিলাম যে অ্যাসাইলামের যে অ্যাপ্লিকেশনগুলো থাকে, আমরা ওই অনুষ্ঠানে যাওয়ার আগেই আমরা একটা বিষয় ছোট করে আলোচনা করে নিতে পারি যে আপনার যে 5টা কনভেনশনাল রাইট আছে এবং একটা নন কনভেনশনাল রাইট আছে, যে মূলত আপনি 6টা বিষয়ের উপরে অ্যাসাইলাম করতে পারবেন। সেটা যদি আমি দর্শকদের উদ্দেশ্যে একবার বলি তাহলে এরকম হবে যে 5টা কনভেনশনাল আছে কাসর ভাই, এটা আমি বলি। হ্যাঁ, থ্যাংক ইউ কাসর ভাই। তো আপনি আমাকে করবেন, সহযোগিতা করবেন কাসর ভাই প্রয়োজনে। যাই হোক, রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, পলিটিক্যাল অপিনিয়ন অ্যান্ড দ্য স্পেশাল গ্রুপ, অথবা যেই একটা ক্যাটাগরি আছে যে স্পেশাল সোশ্যাল গ্রুপ, এটার ভিতরে যদি আপনি পড়েন এবং যদি আপনার জীবন এটার ভিতরে এটা থাকার জন্য এটার ভিতরে পড়বেন এবং আপনার জীবন একটা ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ইয়ার লাইফ আছে, যদি আপনি ফিরে যান আপনার দেশে, তাহলে হয়তো আপনার জীবন বিপন্ন হবে অথবা আপনি পারসিকিউশনের শিকার হবেন। সেই ক্ষেত্রে আপনি অ্যাসাইলাম করতে পারেন। এই ভিতরে যদি আপনি নাও পড়েন, তারও আরও একটা বিষয় আছে যেটা হচ্ছে নন কনভেনশনাল রাইট, যে এটার ভিতরে আপনি পড়লেন না কিন্তু আপনার এমন কোনো বিষয় আছে যেটা আপনি আসলেই আপনার জীবন শঙ্কার ভিতরে আছে, আপনার ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ইউর লাইফ আছে, স্টিল ইউ উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাসাইলাম। আমরা অ্যাসাইলামও ভেরি ইম্পর্টেন্ট, মানে জানা যায় যে আপনি এটাও প্রমাণ করতে হবে যে ইউর স্টেট ফেল টু প্রোটেক্ট ইউ for your opinion, for your religion, for your political thinking, for your gender change, whatever it is. কাসর ভাই, থ্যাংক ইউ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আবারও দেখা হবে 15 দিন পরে ইনশাল্লাহ। আপনাদের সাথে দেখা হবে দ্বিতীয় মাত্রায় শুধুমাত্র এনটিভিতে সন্ধ্যা 6টা থেকে 7টায়।